কোনো ইয়েতে কোনো সময় কোনো ইয়ে করে নেয়, আর্থিক সহযোগিতা করে নেয়। একটি মাত্র এক্সেপশন করেছিলাম, সেটি হচ্ছে যে এস এম আকরাম যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন আমরা জানতে পারি যে ওনার যে নির্বাচন পরিচালনার যে আর্থিক ইয়ে সামর্থ্য সেটা নাই। তো তখন আমরা কয়েকজন মিলে তাকে সামান্য কিছু অর্থ সাহায্য করি। এই দুইটা ব্যতিক্রমই আমি করেছি শুধুমাত্র জনাব এস এম আকরামের জন্য। এস এম আকরামকে আপনারা, আমরা তো বললাম অনেক আগে থেকেই দেখি, ওনার সঙ্গে আমার পরিচয় 1979-80 সালের দিকে। শ্যামল সুন্দর বলতে যা বোঝায় উনি ছিলেন দেখতে শ্যামল সুন্দর ছিলেন। আর যেটা ছিল ওনার একটা খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল, ম্যাগনেটের মতো উনি মানুষকে আকর্ষণ করতেন। আমরা তখন তরুণ অফিসার, আমাদেরকে উনি সেই চুম্বকের মতো আকর্ষণ করেন। আরেকটা জিনিস যেটা আকরাম স্যার সম্পর্কে যেটা না বললেই নয়, উনি কিন্তু চিরদিনই কিন্তু স্রোতের বিরুদ্ধে চলা মানুষ। স্রোতের বিরুদ্ধে মানে যে সব সময় না, যখনই প্রয়োজন হয়েছে উনি তখনই স্রোতের বিরুদ্ধে চলেছেন। এবং এই যে অজনপ্রিয়, আমরা সাধারণত সবাই একটু জনপ্রিয়তার চেষ্টা করি সরকারি চাকরিতে কিংবা যে কোনো জায়গাতে। আমরা সবার মধ্যে একটা প্রচ্ছন্ন ইচ্ছা থাকে জনপ্রিয়তা লাভের এবং সস্তা জনপ্রিয়তা লাভের। কিন্তু আকরাম স্যারকে দেখছি যে উনি প্রয়োজন বোধে অজনপ্রিয় হওয়ার হতে উনি দ্বিধা করতেন না, এবং উনি ওই যে স্রোতের বিরুদ্ধে চলার আর ওনার একটা প্রবণতা ছিল। আমার সঙ্গে আমার এরকম অনেক অনেক ঘটনাই আছে। আমি তখন এনবিআর এ চাকরি করি, উনি এনবিআর এর সদস্য, আমি আমাদের আমি তখন ওনার অধীনে প্রথম সচিব। তো এক সময় দেখা গেল যে আমাদের প্রকল্পে একটা ইউএনডিপির একটা প্রকল্পে একটা কনসালটেন্ট আছে, সে কোনো কাজকর্ম করে না, সে গল্ফ খেলে বেড়ায়, ইউএনডিপির লোকেশনে গল্ফ খেলে বেড়ায়, আমাদের অনেক টাকা নিয়ে যায় কিন্তু কোনো কাজ করে না। এবং সে ওই যে অন্য আমাদের সহকর্মীদের এনবিআর এ আরো সিনিয়রদেরকে সে ওই যে মট্টর দিয়ে বেশ খুশি রাখতো, সবাই তার উপরে খুশি। তো সে ইউএনডিপিতেও লোক তার উপরে খুশি, তার সঙ্গে তারপরে আমাদের এনবিআরও সবাই তার উপরে খুশি যে সে সবাইকে পানীয় টানীয় সরবরাহ করতে দেয়। তো আমি একদিন আকরাম স্যারকে বললাম যে স্যার, এই তো আমাদের কোনো কাজ হচ্ছে না, খামাখা আমরা এই মাসে $15-20,000 করে গুনতেছি, এটা তো অপচয়। বলে তাই নাকি? আমি বললাম ভারতীয় কনসার্ন, ওনার নাম ছিল মদন মোহন সেতী। উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি লিখে নিয়ে আসো। আমি লিখে নিয়ে আসলাম যে ওনার এই কাজ ছিল, বাট এটা উনি করেন না, এটা উনি করেন না, এটা উনি করেন না, এটা মোটামুটি কিছুই করেন না। তারপর উনি করলেন কি, উনি তো এইটা বাতিল করতে আমাদের ওই আমিনুল চৌধুরী, আমিনুল হক, উনি তখন অ্যাডভাইজার ছিলেন, ওনার কাছে যেতে হয়েছিল। তো তখন ওনাকে সবাই মিলে চাপ দেয়, এনবিআর থেকে বলে যে না তাকে রাখতে হবে, তারপরে ইউএনডিপি থেকে সবাইকে বলে যে রাখতে হবে তাকে। তো উনি সমস্ত চাপ উপেক্ষা করে উনি এটাকে আমরা যে প্রস্তাব করেছি যে তাকে ফেরত দিয়ে যেতে ইউএনডিপিকে বলা হোক, এবং সেটা আমি এবং উনি সহ যে চৌধুরী আমিনুল হকের সঙ্গে যে আমরা তার 2 দিনের মধ্যে ওই লোকটাকে আমরা বিদায় করে দিই। তো ওনার যে এই ধরনের যে স্রোতের বিরুদ্ধে চলা, এটা আপনারা যারা রাজনৈতিক সহকর্মী তারা তো দেখেছেনই, কিন্তু উনি শুধু সেখানে না, যেখানে উনি যেটা বিবেকের কাছে যে দায়বদ্ধতা তার ছিল সেটা অনুযায়ী উনি কাজ করেছেন। জনপ্রিয়তার জন্য উনি কাজ করেন। আর ওনাদেরকে যেটা বলা যায় একটা যে ম্যাগনেটিক পার্সোনালিটি ছিল, সেটা একবার আমাদেরকে শাহ এম এস কিবরিয়া সাহেব বললেন যে তোমরা একটু দেখে আসো কি বলে অন্যান্য দেশে বাজেট কিভাবে করে। তো
আমরা ইন্ডিয়াতে গেলাম, পাকিস্তানে গেলাম, শ্রীলঙ্কাতে গেলাম। তো তখন পাকিস্তানের সচিব, কি বলে যে অর্থ সচিব, আমাদেরকে রাতের খাবারে দাওয়াত করলেন। তো আকরাম সাহেব ওনার সঙ্গে কাজ করেছিলেন। তো আমাকে ভদ্রলোক, ওই যে পাকিস্তানি ভদ্রলোক যার সঙ্গে, পাকিস্তানের সচিব যার সঙ্গে আমার প্রথমবারের মতো দেখা, তিনি বললেন যে ও এক বেহতরিন ইনসান। মানে আপনি চিন্তা করেন যে উনি কখন ওখানে পাকিস্তানে চাকরি করছেন এবং ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কিন্তু ওই যে স্বল্প সময়ের মধ্যে যে যে উন্নততর মানুষ হওয়ার যেটা, সেটা ওনার সবসময় ছিল। এবং সেই পাকিস্তানের সে কলিগ, আমার মনে হয় তখনও 20-30 বছর পরও আমাকে এই কথাটা বলেছেন। তার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে। ছোট্টু আছে, ছোট্টু জানে, ছোট্টুকে নিয়ে, ওর বড় ভাই তানভীরকে নিয়ে উনি আমাদের গ্রামের বাড়ি সন্দীপও গিয়েছিলেন। এবং ওনার যেটা বললাম যে যেখানেই যেতেন উনি ওখানে ওনার একটা ভক্ত কুল করে উঠতো। তো ওখানে যারা চেয়ারম্যানরা, এরপরে আমি যোগাযোগ রাখি নাই, কিন্তু আকরাম স্যারের সাথে আমার তখন অত আর যোগাযোগ হতো না। কিন্তু ওইসব চেয়ারম্যান যাদেরকে উনি হয়তো একদিন কিংবা 2 দিন কিংবা আধা ঘন্টা রেখেছেন, তারা তার এত ভক্ত হয়ে যায় যে তাকে ওনার সঙ্গে অসংখ্য স্মৃতি। আমাদের সঙ্গে মাছ ধরতে গেছি, নানান মানে। তো ওই জন্য মানে এরকম একটা মানুষকে হারানো ব্যক্তিগতভাবে বেদনা হলো যে এই ধরনের মানুষেরই রাজনীতিতে উপরে ওঠার কথা। কিন্তু আমাদের যে রাজনৈতিক যে ব্যবস্থা, এখানে হচ্ছে কি যে ওই যে যেটা বলে যে ওই আমাদের, আমি ইকোনমিক্সে পড়েছি, সেটা জানেন, ইকোনমিক্সে একটা তত্ত্ব আছে গ্রেশনস ল, যেটা বলা হয় যে যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। আমাদের রাজনৈতিক পরিবেশটা এমন হয়ে গেছে যে আমাদের ভালো বাজে রাজনীতিবিদরা, কি বলে যে দুর্নীতিপ্রবণ রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদদের এর বাইরে ঠেলে দেয়। তো এস.এম. আকরাম হচ্ছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবং ওনারা এস.এম. আকরামের মতো মানুষ যদি সরকারের দায়িত্বে আসতেন, মন্ত্রী হতেন, তাহলে কিন্তু রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে পারত। এবং আমরা আজকে যে একটা খাদের মধ্যে পড়ে গেছি, অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, সেই খাদে হয়তো আমরা পড়তাম না, অথবা খাদের কিনারে হয়তো মানে খাদ থেকে হয়তো ওঠার একটা দিক নির্দেশনা পেতাম। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে জানেন আপনারা, সচিবালয়ে একটা অগ্নিকাণ্ড হয়েছে। তো আমার অফিস হলে যেগুলো দেখতে হবে, ওই বিল্ডিং আমাদের সড়কের একটা অফিস আছে, সেগুলো দেখতে যাব। তো আমি এবং উনি পারিবারিকভাবে আমরা অত্যন্ত কষ্ট ছিলেন। এবং ওই যে আকরাম সাহেবের স্ত্রী ডক্টর ফাতেহা আকরাম আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আমাদেরকে মানে তার কাছ থেকে আকরাম স্যার এবং ভাবির কাছ থেকে আমরা ঘনিষ্ঠ সহকর্মী হওয়ার সত্ত্বেও প্রকৃতপক্ষে আমরা ভাই, এবং আমার স্ত্রী ঘনিষ্ঠ ভাই কিংবা অনেক ক্ষেত্রে সন্তানের মতো দেহ পেয়েছি। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মরহুম এস.এম. আকরামের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে তার মানবিক যেসব দোষ ত্রুটি হয়, স্খলন হয়, সেগুলোর জন্য আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং তার অসংখ্য আমি নিজেই অসংখ্য ভালো কাজের কথা জানি। আল্লাহ সেই কাজগুলোকে বড় করে দেখে আল্লাহ তাকে